জঙ্গিদের একেবারে বং কানেকশন, একের পর এক অপারেশন প্রঘাতের কিন্তু প্রভাব পড়ছে। আগে 8 জন গ্রেফতার হয়েছিল, গতকাল আরো 2 জনকে গ্রেফতার করা হলো। কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এরা গ্রেফতার হোক না কেন, কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে এদের যোগাযোগ ছিল। হয় তারা নিজেদের কাজের সূত্রে ছক কষতে জঙ্গি এই পশ্চিমবাংলার মাটিকে ব্যবহার করেছে, না হলে একেবারে আত্মগোপন করার জন্য এই পশ্চিমবাংলার মাটি ব্যবহৃত হচ্ছে। বারে বারে প্রশাসন কি করছে, যখনই এই প্রশ্ন ওঠে তখনই কিন্তু শাসক বিরোধী জোর তরজা শুরু হয়ে যায়। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য, আইনজীবী শ্রমিক বাগচি, এবং বাইরে থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। একের পর এক বিস্ফোরক সমস্ত তথ্য উঠে আসছে কাশ্মীরের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে। লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। আইডি বিস্ফোরক তৈরিতে সে সিদ্ধহস্ত। একসময় প্রায় 9 মাস করাচিতে ছিল। 2011 সালে জঙ্গি গোষ্ঠী আল ই হাদিতের নেতা শওকত শাহ খুনে অভিযুক্ত জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। তার বাড়ি শ্রীনগরের চাঁদপুরায়। প্রশিক্ষণ নিয়েছিল আল কায়দার থেকে, যে জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল সে। 2011 সালে জাভেদকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। 2015 সে জামিন পায়। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাতো তেহরিকি মুজাহিদিন। 1990 সালে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ শেষ করে এই সংগঠনের সদস্য জাভেদ মুন্সি, এবং 6 থেকে 7 মাস সে করাচিতে থেকে আইডির প্রশিক্ষণ নেয়। এ রাজ্য থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। ক্যানিং থেকে তাকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে, একেবারে জম্মু কাশ্মীর পুলিশের কাছ থেকে টিপ পেয়ে। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছে চিরাচরিত সেই রাজনৈতিক চর্চা। জঙ্গিদের এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে রয়েছে, আরও কতজন কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে। 17 এবং 18 ডিসেম্বর বাংলা, কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম পুলিশের এসটিএফ। মঙ্গলবার এই জঙ্গি সংগঠনের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করল তারা। ধৃত 2 জঙ্গির নাম আব্দুল জাহির শেখ এবং সাবির মৃধা। 2 জঙ্গি অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। ধৃত 2 জঙ্গির থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সামগ্রী। অসম এসটিএফ সূত্রে খবর, জঙ্গিদের থেকে 4টি রাইফেল পাওয়া গিয়েছে, যেগুলো সম্ভবত একে সিরিজের। এরই সঙ্গে উদ্ধার হয়েছে 34 রাউন্ড গুলি, 24 রাউন্ড কার্তুজ, আইইডি তৈরির সরঞ্জাম, হ্যান্ড গ্রেনেড, ডিটোনেটর, তার, 14টি সুইচ যা বিস্ফোরণ ঘটাতে কাজে লাগে। এরই সঙ্গে উদ্ধার করা হয়েছে বোমার স্প্লিন্টার হিসাবে ব্যবহার করার মতো লোহার টুকরো। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের বহর দেখে বিশেষজ্ঞদের মত, এই জঙ্গিরা বড় কিছু ঘটানোর ছক কষছিল। এখনো পর্যন্ত অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে মোট 10 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। কিন্তু এরকম আরও কত জঙ্গি কোথায় লুকিয়ে রয়েছে, কি ছক কষছে তারা? উৎসবের মরশুমে সেই উদ্বেগ থেকেই যাচ্ছে। আবির দত্ত ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো। একেবারে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রকে দিয়ে শুরু করবো। সমীর বাবু, জাভেদ আহমেদ মুন্সি, তার সম্পর্কে তো বললাম, একেবারে কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি, ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে, করাচিতে ট্রেনিং হয়েছিল, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তেহরিকি মুজাহিদিন, তার কিন্তু সে একেবারে সেকেন্ড ইন কমান্ড ছিল, যেমনটা জানা যাচ্ছে। নূর ইসলাম গতকাল যাকে গ্রেফতার করলো এই অসম পুলিশ, তারও কিন্তু যে ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে সেটাও কিন্তু কম সাংঘাতিক নয়। একেবারে সাদরাডির সঙ্গে যে তার কেরল থেকে গ্রেফতার হওয়া জঙ্গির সঙ্গে যে শুধু ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমনটা নয়। তেহরিকি মুজাহিদিনের যিনি প্রধান, সদ্য বাংলাদেশে যে জেল থেকে ছাড়া পেয়েছে সেই জসিম উদ্দিন রহমানির যে ডান হাত, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এখানেই তো প্রশ্নটা সমীরদা, যে যারাই ধরা পড়ছে, প্রথম কথা তারা প্রত্যেকে আনসারুল্লাহ বাংলার টিমের প্রতিনিধি সদস্য, এবং তারা অত্যন্ত দক্ষ, তারা অত্যন্ত সক্রিয়, এবং প্রত্যেকের সঙ্গে কানেকশন ছিল। কতদিন ধরে তাহলে এই বাংলার মাটিকে ব্যবহার করে তারা কোনো বড়সড় নাশকতার ছক সাজায়নি তো, বা অস্ত্র ভান্ডার কোথাও তৈরি করে ফেলেনি তো? গুড মর্নিং টু ইউ অল। আমি বলবো কুসুমিতা, অত্যন্ত পার্টিনেন্ট, এবং আজকের দিনে যে পরিস্থিতি চলছে আমাদের পাশের রাষ্ট্রে, আমার মনে হয় এই জায়গাটাকে আমাদের আরো বেশি গভীরভাবে দেখতে হবে এবং অ্যাকর্ডিংলি অ্যাকশন নিতে হবে। প্রশ্ন উঠছে, যারাই আসছে দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে,
এটা আজ নতুন নয়, এটা অনেক দিন আগে। কারণ আমাদের যদি মনে থাকে তাহলে সেই যারা এখান থেকে ধরা হয়েছিল, যারা খালিস্তান মুভমেন্টের সঙ্গেও ছিল, কিংবা উলফার যারা ছিল তারাও এই দেশে এসে আমাদের রাজ্যে সেখানে আশ্রয় নিয়েছে। এবং যদি কেউ এটাকে বলে, কারো কিন্তু বলার কোনো অধিকার থাকবে না যে ইট ইজ গ্র্যাজুয়ালি বিকামিং এ স্যাংচুয়ারি অফ দ্য ক্রাইমস এন্ড ক্রিমিনাল ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার। এবং সেই জায়গাটায় যারা স্টেক হোল্ডার, বিশেষ করে এই বিএসএফ এবং ইন্টেলিজেন্স এজেন্সি, যাদের সবচেয়ে বেশি দায়িত্ব এই সময়, তাদের কিন্তু আমাদের আরো বেশি তাদের সঙ্গে সহযোগিতা, এবং তারাও কিন্তু যেন এই কাজের জন্য যেটা যা যা দরকার সেগুলো যেন পরিপূর্ণ। আমি একটুখানি পিছিয়ে যেতে চাই, কারণ ওভার এ পিরিয়ড অফ টাইম আমরা দেখেছি যে বাংলাদেশ স্বাধীন এদের ৭১ হলো, কিন্তু ৯০-এর দশক থেকে দেখা যাচ্ছে whether it is LET, whether it is JEM, whether it is হিজবুল মুজাহিদিন, যারাই হোক না কেন, তারা কিন্তু আস্তে আস্তে তারা বেশ ভালো জায়গা তৈরি করে নিয়েছিল বাংলাদেশ। আমরা শেখ হাসিনা যখন এসছেন, তিনি আমাদের যারা ইন্ডিয়ান ইনসার্জেন্সি, তাদের তিনি বাংলাদেশের বাইরে যেখানে চলে যাও, তারা অন্য রাজ্যে চলে গেছে, বিশেষ করে মায়ানমারে পরেশ বড়ুয়া। এখন প্রশ্ন উঠছে, আমরা কি কোনোদিন বাংলাদেশের ওপরে এই প্রেসার দিয়েছি যে তোমার এখানকার যে রাজ্যটাকে, তোমাদের এখানকার যে মানে জামাত হোক, হিজবুল মুজাহিদিন হোক, এইগুলো তারা কিন্তু তাদের ওখান থেকে সরাবার জন্য কোনোভাবে কি আমরা চেষ্টা করেছি? আজকে তারাই কিন্তু ফলে ফুলে এখন প্রচন্ড ভাবে তারা হয়ে গেছে। একেবারে সমীরদা, আমি আপনার সঙ্গে একদম একমত। আমি আপনার কাছে আবারও ফিরবো। একদিকে যেমন প্রশ্নটা সমীরদা তুলছেন যে সত্যিই তো আমরা বাংলাদেশের উপরে কি সেইভাবে কখনো চাপ দিয়েছি, তার পাশাপাশি এখন প্রশ্নটা হচ্ছে পাকিস্তান তো সেই সুযোগটাই নিয়ে নিচ্ছে, পুরোটাই বাংলাদেশকে হাতের পুতুল করে নিয়ে এই মুহূর্তে ভারতবর্ষকে সফট টার্গেট বানিয়ে তার একটা গেটওয়ে তৈরি করে নিয়েছে তারা পশ্চিম বাংলায়। তবে যে রাজনৈতিক তরজার কথা আপনাদের বলছিলাম, একবার দেখাই এরকম একটা অশান্ত পরিস্থিতিতে কি অবস্থা। টেররিস্টদের লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোথাও থাকার জায়গা নেই, দেশে ঢুকেছে, পশ্চিমবাংলায় চলে এসো, ভালো শেল্টার। আর নাহলে এখান থেকে এসে কার্ড ফার্ড বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো। এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না। অন্য রাজ্যের পুলিশ আছে, সিপিএমের আমলে ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছে, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনার কোনো দায় নেই। বাংলাদেশ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে, আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে চলছে। কাশ্মীরের জঙ্গি পশ্চিমবাংলায় অবস্থান করে এখান থেকে কি নদীপথে বেরিয়ে অন্য কোনো দেশে আবার গিয়ে ট্রেনিং অথবা কোনো বন্দোবস্ত, তো নানাবিধ ব্যাপার আসছে। এবং এটা শুধু এক ক্যানিং তো না, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও একটা যেন মনে হচ্ছে জঙ্গিদের আস্তানা হচ্ছে পশ্চিমবাংলায়, এবং শাসক দল সেগুলো জানে, প্রশ্রয় পায়। কে উত্তর দেবে? মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশের মন্ত্রী। শুধু বাংলা নয়, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে বাইরে জঙ্গি সংগঠনের মুভমেন্ট আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের MOS হোম পার্লামেন্টে লিখিত স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছিল। ফলে দেশটাকে সুরক্ষিত রাখতে সীমানাটাকে তো আগে পাহারা দিতে হবে। সীমানাটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সীমানা পাহারা দেওয়া যদি ফেল করে, তাহলে বাইরের খারাপ লোক ঢুকছে। সেন্ট্রাল আইবি যদি ফেল করে, বাইরের খারাপ লোক ঢুকছে। সর্বরিদি পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রশাসন সতর্ক নয়। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকারের এরা নাকি ভোটার, এদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, আমি সব মেনে নিলাম। এই মুহূর্তে যা যা ঘটছে নিঃসন্দেহে রাজ্য সরকার কোনোভাবে তার দায় এড়াতে পারে কিনা সেই প্রশ্ন অবশ্যই আমি সমীরবাবুর কাছে যাব। উনি অবশ্য আমি জানি বাম আমলে ফিরে যাবেন, আমি সেটা আলাদা তর্কের জায়গা। কিন্তু এখানে বক্তব্যটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং পশ্চিমবঙ্গ যখন এত থ্রেটেন কন্ডিশনে রয়েছে, বিজেপির নেতারা জানেন, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গকে সিকিউর করার জন্য, পশ্চিমবঙ্গকে যাতে গেটওয়ে হিসেবে ব্যবহার করে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে না পড়ে, সেটা ঠেকানোর জন্য কি ব্যবস্থা করেছে? এই যে 72টা আউটপোস্ট করবার জন্য বিএসএফকে বারবার, মানে কতবার যে বিএসএফ রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে, সমীরদা আছেন আমাদের সঙ্গে, আপনি একবার রিকনফার্ম করে নেবেন। 72টা আউটপোস্টের জন্য জমি চেয়েছে, কেমন
আমাদের রাজ্য থেকে আর জমি দিতে পারেনি যাতে কাঁটাতারের বেড়াটা দেওয়া যায়। 50 কিলোমিটার এরিয়া ডমিনেশনের জন্য বিএসএফ যে অর্ডিন্যান্স নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, তার প্রবল বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ, এটা নিয়ে আর গোটা ভারতবর্ষের কারুর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যার জন্য আসাম থেকে পুলিশ আসছে, কাশ্মীর থেকে পুলিশ আসছে, তারা জানে যে একদম কোথাও খোঁজার দরকার নেই। আপনার আমার পাশেই চলে যান, আপনি যে কোনো দেখবেন আমার আপনার পাশের বাড়িতে কোথাও মাদ্রাসা খুলে বসে রয়েছে, আমরা দেখে নিয়েছি যে সেখান থেকে তুলে বার করছে। তার পাশেই মুর্শিদাবাদের পাশেই মাগুরা, সেখান থেকে বার হচ্ছে, মানে একদম দারুণ। কাশ্মীর থেকে বাসে করে জঙ্গি আসে দিল্লি, দিল্লি থেকে সে আবার আসে হচ্ছে ক্যানিং, সেখানে সে বাস করে, তারপরে সে বাংলাদেশ বর্ডার জলপথে যাওয়ার চেষ্টা করে। আপনি বলছেন যে এখানে কেন্দ্র সরকারের কোনো রোল প্লে না? না, নিশ্চয়। দেখুন, কেন্দ্র সরকারের রোল প্লে আজকে আপনি এই যে যারা যারা আপনি বলছেন যে অপারেশন প্রভাস, কেমন এই, হ্যাঁ, তো এই যে কার্যক্রমগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মানে একটা কোনো নির্দেশের জায়গা থেকেই হচ্ছে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, এই রকম গোটা পশ্চিমবঙ্গে এবারে আমার আপনার পাশের বাড়ি থেকে একটা করে জঙ্গি বেরোবে। সে তো ক্যানিং থেকে যখন পাওয়া যাচ্ছে, আমার আপনার পাশের বাড়ি আর কতটাই বা দূর হবে? আপনাকে ক্যানিং যেতে হবে না, আপনি আমার সঙ্গে ঢালাই ব্রিজ ক্রস করুন না, ঢালাই ব্রিজ ক্রস করুন, আপনি রাস্তার দুপাশে হাইওয়ে তো দখল করে নিয়েছে জঙ্গিরা। শুভেন্দু অধিকারী তো সবটাই জানেন। শুভেন্দু অধিকারী যখন জানেন যে কামালগাজি দখল করে নিয়েছে জঙ্গিরা, তাহলে সেই খবরটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পর্যন্ত কি পৌঁছেছে? রাজ্যের মানুষ তো সুরক্ষার কথা জানতে চায়। বিজেপি বাঁচাবে না, তৃণমূল বাঁচাবে না, সিপিএম আসবে বাঁচাতে, প্রশ্ন তো সেটা নয়। প্রশ্ন হচ্ছে আমরা কি করে সুরক্ষিত থাকবো, সেটাকে অ্যাড্রেস করবে। অসম পুলিশ কিন্তু এই অপারেশন প্রঘাত চালিয়েই চলেছে এবং তাতে 8-এর পরে 2 নতুন করে আরো 2 জন গ্রেফতার হয়েছেন। আর তারপরে অসম পুলিশের স্পেশাল ডিজে হরমিত সিং তিনি কি বললেন দেখুন একবার। Last night, in continuation of Operation Praghat, the Special Task Force of Assam carried out another raid and search operation with the help of Kokrajhar police at Namapara under Kokrajhar PS area and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements of a global terror organization, Ansarul Ullah Bangla team, which is connected with AQIS, that is Al-Qaeda in the Indian subcontinent. And a huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. সুমিত্রা, তৃণমূল কংগ্রেস যখন ভোট চাইতে দুয়ারে দুয়ারে পৌঁছে যায়, সেই সময় তো কোথাও কামালগাজির মানুষকে আলাদা করে কিছু বলা হয় না, বা বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে যারা রয়েছেন তাদের জন্য আলাদা নিরাপত্তার বন্দোবস্ত নেই। সামগ্রিকভাবে যখন আমাদের সুখ দুঃখের দায়ভার রাজ্য সরকারের হাতে রয়েছে, 13 বছর প্লাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পশ্চিমবাংলার মাটিকে ব্যবহার করে কোথাও অনুমোদনহীন মাদ্রাসা চলছে, আবার কোথাও জঙ্গি ট্রেনিং স্কুল খুলে গিয়েছে, সেখানে একেবারে আল কায়দা থেকে ট্রেনিং পেয়েছে এমন লোকজন তারা ট্রেনিং দিচ্ছে, বছরের পর বছর এখানে রয়েছে, একটা নয় 2-3টে করে ভোটার কার্ড তারা বানিয়ে ফেলেছে। কোথায় প্রশাসন, কোথায় পুলিশ? দেখুন, দেশের নিরাপত্তা বলুন বা সুরক্ষার স্বার্থে যদি আজকে রাজনৈতিকভাবে জঙ্গিদের আজকে সর্বরিধি যেগুলো বলছে, বা কালকেও আমরা বিরোধী দলনেতার মুখে যা শুনেছি, সব যেন জঙ্গিপনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে জিতে এসছে। এই যে সরলীকৃত রাজনীতি, এর জন্যে সম্পূর্ণভাবে যেখানে দেশ বলুন রাজ্য বলুন সবাইকে সমন্বয়ের মধ্যে কাজ করতে হবে। সেটা বিএসএফের বা সেন্ট্রাল আইবিরও কম দায়িত্ব নয়। তবে যা জিনিস ঘটেছে, দেখুন, সন্ত্রাসবাদ বা জঙ্গির এদের কোনো জাত হয় না, এদের কোনো বর্ণ হয় না, এদের কোনো ধর্ম হয় না। স্বাভাবিক কারণে এদের কাজই হচ্ছে যে ক্রিমিনাল কাজ করা। স্বাভাবিক ক্ষেত্রে আজকে আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন আপনি। এই যে আজকে বলছেন না জালিয়াতি, জঙ্গি মানসিকতায় কাজ করবে তো বুঝলাম, পুলিশ কোন মানসিকতা নিয়ে কাজ কাশ্মীর করবে? থেকে বাংলাদেশ রং নির্বিশেষে আজ পর্যন্ত কলকাতা পুলিশ কটা কাজ করে দেখাতে পারবে? পরিষ্কার রাজ্য পুলিশ। আপনারা জানেন 2021 সালের জুলাই মাসে 2021 সালের জুলাই মাসে 3 জন জেএমবি জঙ্গিকে ধরেছিল কিন্তু রাজ্য পুলিশের। 2014 সালে খাগড়াগড় হয়েছিল, 2020 সালে যদি 2014 সালে খাগড়াগড় হয়েছিল, না না আমি আবার অনুমোদনহীন মাদ্রাসা। এই 2024 সালে আপনি কলকাতা পুলিশের আবার মাদ্রাসা বিহারের ভাগলপুর থেকে অস্ত্র ভান্ডারের হদিস নিয়ে অ্যারেস্ট করেছে। পশ্চিম বাংলার মাটিতে একটার পর একটা অনুমোদনহীন মাদ্রাসা চলছে, কোথায় রাজ্য পুলিশ?
আরও এক সন্দেহভাজন জঙ্গির পশ্চিমবঙ্গ কানেকশন সামনে এলো। অসম এসটিএফ এর হাতে ধৃত কোকরাঝাড়ের বাসিন্দা নূর ইসলাম মুর্শিদাবাদ এবং ফালাকাটা সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠক করে গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কোথায় কার সঙ্গে নূরের যোগাযোগ রয়েছে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য নূর ইসলাম মণ্ডল। গোয়েন্দা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে যাতায়াত ছিল এই নূর ইসলাম মণ্ডলের। মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ারের ফালাকাটা সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠক করে গেছে ধৃত বছর 40-এর নূর ইসলাম। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটির সদস্য নূর কতটা বিপজ্জনক তা কয়েকটা তথ্যেই স্পষ্ট হয়ে যায়। এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ডানহাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল নূরের। ফারহান ইশরাকের নির্দেশে স্লিপার সেলের কাজও চালাচ্ছিল সে। কেরল থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সাদ রাডির সঙ্গেও পরিচয় ছিল তার। নিরাপদ আশ্রয় পশ্চিমবঙ্গ, এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে, দেখুন, বাংলাদেশের সাথে ভারতবর্ষের 4100 কিলোমিটার মতো বর্ডার, ভাষা এবং ধর্ম এবং নিজেদের রোজকার জীবন নামচাটা মিলে যায়। দ্বিতীয় কারণটা হচ্ছে দরিদ্রতা এত প্রবল যে অল্প পয়সার জন্য মানুষ জেল যাওয়ার ঝুঁকি নিয়েও এদেরকে খাবার দেয়, সিম কার্ড দেয় এবং এদেরকে ভালোভাবে রেখে দেয়। তারা জানে এরা হয়তো নাশকতা করতে আসছে। আর চতুর্থ কারণ হচ্ছে রাজনীতি। এর আগে কেরল থেকে অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয় জঙ্গি সংগঠনের সদস্য মোহাম্মদ সাদ রাডি। গত 10 বছর ধরে সে ঘাঁটি গেড়েছিল পশ্চিমবঙ্গে। গোয়েন্দা সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে গেছে সে। এছাড়া অসম পুলিশের হাতে এর আগে ধৃত 8 জঙ্গির মধ্যে 2 জন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। সূত্রের দাবি, এই মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপে ট্রেনিং নেয়। অন্যদিকে ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়া কাশ্মীরি জঙ্গি জাভেদ মুর্শিদ তো পশ্চিমবঙ্গ থেকে চোরা পথে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। গোয়েন্দা সূত্রে খবর, জাভেদকে এ রাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। একের পর এক জঙ্গির পশ্চিমবঙ্গ কানেকশনে ক্রমেই উদ্বেগ বাড়ছে এপারে। আবির দত্ত, বিটন চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। চন্দা, একটা ভাবার জায়গা তো নিশ্চয়ই আছে যে 10 বছর ধরে যে জঙ্গি ভারতের মাটিকে বাংলার মাটিকে ব্যবহার করে চলেছে এবং যারা এত দক্ষ, এত প্রশিক্ষিত এবং এত বিশ্বস্ত, তারা ঠিক কতটা ইউজফুল মনে করেই এই পশ্চিম বাংলায় ঘাঁটি গেড়েছে। অসমেও যায়নি, ঝাড়খণ্ডেও যায়নি, বিহারেও কিন্তু যায়নি। কারণ একটাই যে এখানে কতগুলো বিষয় তো যেটা বারবার আলোচনা উঠে আসছে, এখানে প্রশাসনের কিছু ঢিলেঢালার বিষয় তো আছেই। এবং সবচেয়ে মুশকিল যেটা, সেটা হচ্ছে কি, এখানে অনেকগুলো জেলা, উত্তর বা মুর্শিদাবাদের এবং দক্ষিণবঙ্গের আপনার নদিয়া, তারপর উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গা হচ্ছে বর্ডার এরিয়া। এবং বর্ডার এরিয়ার ফলে এখানে যে জায়গাগুলো সেন্সিটিভ, সেই জায়গাগুলোতে বাড়তি ইন্টেলিজেন্স যদি কাজে না লাগানো হয়, এই সময় যখন সবাই বলছেন যে সেন্সিটিভ ওয়েতে, হ্যাঁ, বিষয় সেন্সিটিভ বিষয় যখন রয়েছে, ব্যাপারটা সেন্সিটিভ রিলেশন যখন রয়েছে, এবং এই জায়গাগুলো থেকে যখন কোকরাঝাড় থেকে যখন গ্রেপ্তার হচ্ছে, মানে কোনোভাবে নর্থ বেঙ্গল দিয়ে ঢোকার সুযোগ থেকে যাচ্ছে, এই ব্যাপারগুলো যদি প্রশাসন নজরে না রাখে, রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যদি নজরে না রাখে, তাহলে এই ধরনের উৎপাত তো হতেই পারে। এবং যেটা আমাদের কাছে অস্বস্তিকর লাগছে পশ্চিমবাংলার মানুষ হিসেবে, যে জেলাগুলো প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে যে ধরনের কার্যকলাপের খবর আসছে, সেখানে কোনো উৎপাত করছেন না যারা জঙ্গি হিসেবে ওখানে আশ্রয় নিয়েছেন, সেখানে উৎপাত করছেন না, কিন্তু নাশকতার কাজকর্ম আত্মগোপন করে আছে। এই আত্মগোপন করে থাকাটা কিন্তু সেখানকার সাধারণ মানুষের পক্ষে সেফ নয়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু আমি বারবার যেটা বলছি, ধর্ম, ভাষা সেক্ষেত্রে কোনো রকম হতে পারে না, মাপকাঠি হতে পারে না। জঙ্গি যদি আমার পাশের বাড়িতে থাকে, সে যে ধর্মের হোক, যে ভাষারই হোক, সেটা কিন্তু নিরাপত্তার পক্ষে সঠিক নয়। আমার মনে হচ্ছে স্থানীয় থানাগুলোর সঙ্গে এসবি, আইবি এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স, এদের সমন্বয়টা হওয়া জরুরি, যেখানটা ঘাটতি আছে বলে আমার মনে হয়। একেবারে আমি আইনজীবীর কাছে এই জায়গায় আসবো। শ্রমিক, সত্যিই তো মানে একেবারে খুব হাই এন্ড সিকিউরিটির পাশাপাশি একেবারে লোকাল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়, মানে পুলিশ নিজেদের যে চর যাদেরকে রেখে, যাদের কাছ থেকে খবর নিয়ে একেবারে মানে অ্যাক্টিভ থাকে এবং সাধারণ মানুষের সুরক্ষাটা নিশ্চিত করতে পারে, কোথাও কি সেই জায়গাটায় ফাঁক থেকে যাচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। এবং শুধু তাই নয়, এই জিনিসগুলো যে হচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে যে, দেখুন, এই যে আমরা দেখতে পেলাম যে যখন শেখ হাসিনাকে ওখান থেকে এক প্রকার কার্যত তাড়িয়ে দেওয়া হলো, এবং তারপরেই আমরা বিভিন্ন রকম
খবর সামনে আসতে দেখলাম যে প্রচুর প্রচুর মানে এই জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হয়েছে, কেউ কেউ আবার প্রচুর জঙ্গি জেল ভেঙে বেরিয়েছে, এবং তারপরেই কিন্তু ক্রমাগত এই তৎপরতাটা আমরা বাড়তে দেখছি। সুতরাং বাংলাদেশ যোগ যে একটা রয়েছে এটা কখনোই অস্বীকার করা যাবে না। পুলিশের এক্ষেত্রে যেহেতু আমার রাজ্য দিয়ে সব থেকে বেশি মানে হচ্ছে যে সীমান্তটা, সেই জন্য পুলিশের এক্ষেত্রে অনেক অনেক বেশি সতর্ক হওয়ার দরকার ছিল, কিন্তু সেই সতর্কতা আমরা দেখতে পাইনি। পাশাপাশি বিএসএফ তারাও কিন্তু তাদের দায় কখনোই এড়িয়ে যেতে পারে না। দায় যেমন কেউই এড়াতে পারে না, তার পাশাপাশি এটাও তো প্রশ্ন উঠছে যে একেবারে পশ্চিম বাংলার মাটিতে বসে একের পর এক পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, অরিজিনাল পাসপোর্ট ভুয়ো নথিপত্রের ভিত্তিতে। সেই জালিয়াতি চক্রে কিন্তু নতুন করে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, আন্তর্জাতিক মানব পাচার হয়ে থাকতে পারে।